ননদকে দেখতে এসে অজান্তে প্রফেসর শেখ শিয়াদাত শাহরিয়ার চোখ আটকে যায় বিধবা ভাবের দিকে। শিয়াদাত নিজেকে সামলাতে চায়, কিন্তু তার চোখ দুটো অজান্তে বারবার ঘুরে যায় বিধবা সুপর্বার দিকে। ভার্সিটির সব থেকে সুদর্শন প্রফেসর শেখ শিয়াদ শাহরিয়ার, তার সুন্দর ও মার্জিত চেহারা, গেট আপ, গম্ভীর্য কণ্ঠস্বর, অ্যাটিটিউডের জন্য অল্প কিছু দিনের মধ্যেই তরুণীদের হাতথ্রো হয়ে ওঠেন সে। কিন্তু এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই শিয়াদাত শাহরিয়ার। ক্লাস চলাকালীন হোক বা অন্য সময়ে শিয়াদাত কখনই মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়ে দেখেনি। এমনকি বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া তো তার ছিল নিরেট অনীহা। কিন্তু মায়ের কাছে হার মানে সব দীর্ণতা। মোহনা শেখের আবেগী ব্ল্যাকমেল শেষমেশ তাকে আসতেই হয় চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির একমাত্র কন্যা নূরা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা অহংকার, জেদ আর একরোখা স্বভাবের মেয়ে সে। বাইরে ঝলমলে রূপ, ভেতরে ধারালো কুৎসিত অসম, এই তার পরিচয়। অন্যদের মতো শিয়াদাত শাহরিয়ার তারও কেরাস। নোরা যখন জানতে পারে শিয়াদাত তাকে দেখতে আসছে, তখন আনন্দে শরীর কেঁপে ওঠে তার। সে 1 মিনিটও বিলম্ব না করে পার্লারে চলে যায়। প্রায় 3 ঘন্টা আয়নার সামনে নিজেকে ভেঙে করে নতুন এক রূপে সাজিয়ে তোলে। আয়নায় নিজের রূপ দেখে নিজেই মোহিত হচ্ছে বারবার। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই মানুষটাই একটিবারও নোরা দিকে চোখ তুলে তাকালো নি। তার দৃষ্টি নিবদ্ধ হয়েছে সাদামাটা সুতি থ্রি-পিসে পরিহাতা সুপ্রভার দিকে। মুখে প্রসাধনীর লেশমাত্র নেই, তবুও কত সিগ্ধ, কত মোহীয় লাগছে। মনে হচ্ছে যেন সদ্য ফোটা গোলাপ। শিয়াদাত খুব বেশি সময় তাকিয়ে থাকতে পারে না। কেমন যেন নেশা ধরে যায়, হৃদয়টা অচেনা কোনো তালে নেচে ওঠে। সুপ্রভার হাতে চায়ের ট্রে, একে একে সবাইকে চা দিয়ে শিয়াদাতের সামনে চায়ের কাপ এগিয়ে দেয় সে। কিন্তু কিন্তু শিয়াদাতের সেদিকে কোনো খেয়ালই নেই। তার দৃষ্টি আটকে যায় সুপ্রভার হরিণীর ন্যায় কাজল কালো চোখ দুটোর গভীর খাদে। ভীত হরিণীর চোখ যেমন সুন্দর হয়, তেমনি তার সামনে দাঁড়িয়ে থাকা ভীত তরুণীর চোখ দুটো ভয়ঙ্কর সুন্দর লাগছে। যে মানুষটা সারা জীবন নৈতিকতার কঠিনে নিজেকে বেঁধে রেখেছে, যে প্রফেসর কোনোদিন কোনো নারীর দিকে দৃষ্টির ঔদ্ধত্য দেখায়নি, আর সেই প্রফেসর নির্জল নির্লজ্জের মতো একটা বিধবা মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। একজন প্রফেসরের এমন নির্লজ্জতা বেমানান। তবুও শিয়াদাতের মন মানতে চায় না। তার ভেতরে মানুষটা বেহায়ার মতো সব নিয়ম ভেঙে চুপচাপ তাকিয়ে থাকে। সুপ্রভা দারুণ অস্বস্তির মধ্যে পড়ে যায়। এদিক ওদিক তাকিয়ে মৌনতা ভেঙে সুরেলা কণ্ঠে বলে, আপনার চা। শব্দটা শিয়াদাতের বুকের গভীরে আশ্রে পড়ে। হঠাৎই সে সম্বিত ফিরে পায়, চোখ সরিয়ে নেয় অপরাধীর মতো। চায়ের কাপটা নিতে গিয়ে তার আঙ্গুল ছুঁয়ে যায় সুপ্রভার আঙ্গুলে। এক মুহূর্তের সেই স্পর্শ শিয়াদাতের শরীরটা কেঁপে ওঠে। এত বছরের সংযম, নৈতিকতা, পাঠ সব যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে যায়। সে পুনরায় সুপ্রভার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। প্রত্যুত্তর সুপ্রভা কিছু বলে না, নিঃশব্দে কিচেনে চলে আসে। এতক্ষণ সবটাই নোটিশ করেছিল নোরা। শিয়াদাতের হাবভাব মোটেও সুবিধাজনক লাগছে না। সুপ্রভার দিকে এমন করে তাকানোর পেছনে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে তার। বিরক্তিতে চোখ সরু হয়ে আসে নোরার। ইচ্ছে করছে সুপ্রভার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু সে খুব ভালো করেই জানে এটা কখনোই সম্ভব নয়। তার বাবা মা সুপ্রভাকে বাড়াবাড়ি রকমের ভালোবাসেন। সুপ্রভাকে বাড়ি থেকে বের করার কথা বললে তারা নোরাকে বাড়ি থেকে বের করে দিবেন। নোরা বার করে শ্বাস নেয়, লজ্জাশরমে মাথা খেয়ে শিয়াদাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে কেমন লাগছে স্যার? নোরার কথা শিয়াদাতের কর্ণগোচর হয় না। সে ঈশিতা চৌধুরীর দিকে তাকিয়ে ঋণঋণে গলায় বলে, আন্টি, এইমাত্র যে মেয়েটা সবার হাতে চায়ের কাপ তুলে দিল, সে কে? ও সুপ্রভা, আমার বড় ছেলের নৌমানের স্ত্রী, চৌধুরী বাড়ির বড় বউ। ঈশিতা চৌধুরীর কথা শুনে শিয়াদাতের মুখের রং ফিকে হয়ে আসে। পৃথিবীতে এত মেয়ে থাকতে অন্য কোনো স্ত্রীর দিকে কেন চোখ গেল? প্রশ্নটা শিয়াদাতের নিজেকেই ছুঁড়ে দেয়। বুকের ভেতর কোথাও যেন তীক্ষ্ণ একটা খোঁচা লাগে।
লজ্জা, ঘৃণা, অনুতাপে সে নিঃশ্বাসটা চেপে ধরে। নিজের দৃষ্টিকে নিজের কাছে অপরাধী মনে হয়। শিয়াদাত তৎক্ষণাৎ চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসার মনস্থির করে। ঠিক সেই মুহূর্তেই মোহনা শেখ বলে ওঠেন, নোমান তো আরও 5 মাস আগে মারা গিয়েছে। তাহলে শুধু শুধু মেয়েটাকে এ বাড়িতে রেখেছেন কেন আপা? ছেলেটাই যখন থাকলো না, তখন ছেলের বউ দিয়ে কী হবে? মোহনা শেখের প্রশ্ন মুখটা পাশেটে রূপ ধারণ করে ঈশিতা চৌধুরীর, কিন্তু তার দাপট ভাঙ্গে না। বরং তিনি আয়ুষী ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দেন। তৃপ্তি ঢেকুর তুলে বলেন, আমি কথা দিয়ে কথা রাখতে জানি মোহনা। সুপ্রভাকে যখন চৌধুরী বাড়ির বউ করে নিয়ে আসি, তখন সুপ্রভার মৃত্যুর পথযাত্রী বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুপ্রভাকে সারা জীবন মাতৃস্নেহ দিয়ে আগলে রাখতে হবো। আমি আমার হাজবেন্ড দুজনেই কেউ সুপ্রভাকে ছেলের বউয়ের নজরে দেখি না। ও আমার আরেক মেয়ে। নোরাকে যতটা ভালোবাসি, ঠিক ততটাই ভালোবাসি সুপ্রভাকে। আমার ছেলে হায়াত শেষ হয়ে গিয়েছিল বিধায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। তবে নোমান সুপ্রভাকে আমাদের জন্য রেখে গিয়েছে। আমরা সুপ্রভাকে বুক দিয়ে আগলে রেখেছি। সুপ্রভাকে নিয়ে আমাদের যখন কোনো সমস্যা নেই, তখন আশেপাশের মানুষের সমস্যা থাকার কথা নয় মোহনা। ঈশিতা চৌধুরীর কথা শেষ হতেই ঘরটায় এক মুহূর্তের জন্য থমথমে নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখের হাসিটা জমে যায়। চোখের দৃষ্টি যে কৌতূহল ছিল, তা ধীরে ধীরে রূপ নেয় অপমানের তীক্ষ্ণ ছায়ায়। তিনি সোফায় পিঠে হেলান দিয়ে বসেন। চায়ের কাপটা টেবিলে রাখার সময় শব্দটা অযথা একটু বেশিই জোরে হয়। গলার স্বরটা পূর্বের তুলনায় নরম হয়ে যায়। আমরা বরং কাজের কথায় আসি। আপা, নোরা মাকে আমার খুব পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে! ভাইজান তো এখনও আসলেনই না। ভাইজান এলে এক্ষুনি বিয়ের দিনক্ষণ ঠিক করে রাখতাম। গুরুজনেরা বলেন শুভ কাজে দেরি করতে হয় না। মোহনা শেখের মুখের কথার মুখে থাকতেই আগমন ঘটে নোরার বাবা রওশন চৌধুরীর। তার একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল। মিটিং শেষ করে 1 মিনিটও বিলম্ব করেনি। গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। তাকে দেখেই মোহনা শেখ মিষ্টি হাসেন। খুশি খুশি গলায় বলেন, আপনাকে নিয়ে কথা হচ্ছিল। রওশক চৌধুরী রসিকতা করে বলেন, ঈশিতা, আমাদের আবার দ্বিতীয় বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন নাকি? আমি ভাই এক নারীতে আসক্ত পুরুষ। দ্বিতীয় বিয়ে করার শখ নেই আমার। মোহনা শেখ হো হো করে হেসে ওঠেন। পরক্ষণে শিয়াদাতের গম্ভীর মুখ দেখে হাসি গিলে ফিলে সিরিয়াস ভঙ্গিতে বলেন, এতদিন মেয়েকে নিজের কাছে রেখেছেন, আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন। এবার আমাদেরকে একটু সুযোগ দিন মেয়েকে আদর ভালোবাসা দেওয়ার। রওশক চৌধুরী ইষ্টচিত্তে বললেন, আপনারা যে আমার মেয়েকে শিয়াদাতে বউ করতে চেয়েছেন, এটাই চরম সৌভাগ্য আমার। পার্সোনালি শিয়াদাত আমার খুবই পছন্দের। শিয়াদাতের হাতে নোরাকে তুলে দিলে আমার কোনো আপত্তি নেই। মোহনা শেখ বেজায় খুশি। আনন্দে চোখ দুটো ঝলমল করে ওঠে তার। তিনি উৎফুল্ল গলায় বলেন, আমাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আগামী সপ্তাহে আমরা নোরা আর শিয়াদাতের 4 হাত এক করে দেই। একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, পুরো শহরে মানুষ জানবে রওশক চৌধুরী মেয়ের বিয়ে হচ্ছে। আমার মনে হয় আমাদের আগামী সপ্তাহে নয়, বরং আগামী মাসে হলে বেটার হবে। ততদিন নোরা শিয়াদাত একে অপরকে চিনতে থাকুক। তাহলে বিয়েটাও সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না রওশক চৌধুরী। তার আগে শিয়াদাতের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়, আমি নোরাকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চাই। আমি নোরাকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চাই। সুপ্রভার হাতে মিষ্টির প্লেট ছিল। শিয়াদাতের কথাটা কর্ণগোচর হতেই আদনাত চাক তার হাত থেকে প্লেটটা নিচে পড়ে যায়। সেই সাথে কেঁপে ওঠে তার জীর্ণশীর্ণ বুক। হাসি খুশি আনন্দে মেতে থাকা ড্রয়িং রুমের সাহসা নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখে চমক, নোরা স্তব্ধ। ঈশিতা চৌধুরী, রওশক চৌধুরী দুজনের চোখে কৌতূহল মিশ্রিত বিস্ময়। মোহনা শেখ হতভম্ব ভাব সামলিয়ে শিয়াদাতের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করেন। গুরুত্বকণ্ঠে বললেন, একটা বিধবা মেয়েকে বিয়ে করবে? আর ইউ ক্রেজি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ডিড ইউ সে? শিয়াদাত এক মুহূর্তে চুপ করে থাকে। ড্রয়িং রুমের বাতাস যেন আরও ভারী হয়ে ওঠে। মোহনা শেখের কঠিন দৃষ্টির ভেতরেও সে চোখ সরায় না। তার চোখে চোখ রেখে আগুন ছড়া গলায় বলে, ইয়া, আই নো হোয়াট আই সেভ।
মোহনা শেখের চোখ রক্তবর্ণ ধারণ করে। মোহনা শেখের চোখ রক্তবর্ণ ধারণ করে তিনি তিক্ত গলায় বলেন, তোমার মাথা ঠিক নেই, তুমি পাগল হয়ে গিয়েছ। শিয়াদাত অস্পষ্টভাবে হাসে, গম্ভীর গলায় বলে, তুমি ঠিকই বলেছ আম্মু, আমার মাথায় ঠিক নেই। ভীতু তরুণীর চোখের গভীর খাদে পড়ে আমার ব্রেইনে শর্ট সার্কিট হয়ে নেগেটিভ পজিটিভ সব এক হয়ে গিয়েছে। তবে আমি পাগল নই। পাগল হলে এক মুহূর্তে আমি পাবনা থাকতাম। তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকার সাধ্য আমার ছিল না। মোহনা শেখের হতভম্ব ভাব আরও প্রবল হয়। তিনি নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। এ কোন শিয়াদাতকে দেখছে সে? যে শিয়াদাত সর্বদা মেপে মেপে কথা বলে, সেই শিয়াদাত আজ অনর্গল কথা বলে যাচ্ছে। বিরক্তিতে ঠোঁট বেঁকে আসে তার। তিনি বার কয়েক শ্বাস টেনে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে, কিন্তু তার রাগ ক্রমশই বাড়ছে, বই কমছে না। ইচ্ছে করছে মেয়েটার গালে ঠাটিয়ে চড় দিতে। শুরুতেই মেয়েটা যেন ঈশিতা চৌধুরীর কাছে নাক কাটা গেছে তার, এখন আবার নিজের ছেলে তাকে কথা শোনাচ্ছে। মোহনা শেখের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রক্তচক্ষু নিয়ে এগিয়ে আসেন সুপ্রভার দিকে। চোখ মুখ শক্ত করে কঠিন গলায় কিছু বলতে উদ্যত হতেই পেছন থেকে ঈশিতা চৌধুরীর ঝাঁঝালো গলায় শোনা যায়, মোহনা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি এই মুহূর্তে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে রয়েছ, আর শুভা চৌধুরী বাড়ির বউ। শুভাকে কিছু বলার রাইট তোমাকে দেওয়া হয়নি। সো বি কেয়ারফুল। মোহনা শেখ কিছুক্ষণ স্থবিত হয়ে তাকিয়ে রইলেন। চোখে রক্তমুখে ক্রোধ নিয়ে তীরে আসেন শিয়াদাতের দিকে। শিয়াদাত সোফায় বসে অবলীলায় পা নাচাচ্ছেন, এমনভাবে করছেন যেন কিছুই হয়নি। শিয়াদাতের এমন নির্লিপ্ততা দেখে দীর্ঘশ্বাস পেলেন মোহনা শেখ। বিরক্তি গলায় বলেন, অনেক নাটক হয়েছে শিয়াদাত, এবার প্লিজ বাড়ি চলো। শিয়াদাত ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, বাড়ি যাবো মানে? বিয়ের পাকা কথা বলবে না? মোহনা শেখের গলার স্বর খাদে নেমে আসে, তোমার হুট করে কি হলো বেটা? তোমাকে আজ বড্ড অচেনা লাগছে। তুমি তো এমন ছিলে না। আমি বরাবরই তোমার কাঠখোট্টা রূপ দেখে অভ্যস্ত, কিন্তু আজ এক কোন রূপ দেখছি তোমার? এমন বাচ্চামো করছো কেন বেটা? শিয়াজাদ চৌধুরী দুলিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে বলো, লাইক সিরিয়াসলি, একজন প্রফেসরকে বাচ্চা মনে হয় তোমার? তোমার কি মনে হয় আমি 20-22 বছরের প্রফেসর হয়েছি? আমি 30+ আম্মু। আমার এখন বাচ্চামো করার বয়স আমার না। মোহনা শেখ প্রসঙ্গ পাল্টে বললেন, আমার বড্ড মাথা ব্যথা করছে, বিশ্রামের প্রয়োজন আমার, প্লিজ বাড়ি চলো। শিয়াদাত কঠিন গলায় বলল, এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার। তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে এসেছো। মেয়ে দেখতে এসেছি, মেয়ে পছন্দ হয়েছে, তাহলে আর কিসের অপেক্ষায় রয়েছ? বিয়ের দিনক্ষণ পাকা করছো না কেন? মোহনা শেখ শিয়াদাতের হাত ধরে টানতে টানতে বলেন, বিয়ে করতে হবে না, চলো। শিয়াদাত মুখ অন্ধকার করে বলে, বিয়ে করতে হবে না বললেই হলো? ভাগ্য ফেরাবার জন্য হলেও পুরুষ মানুষের বিয়ে করতে হয়। কথায় আছে না, স্ত্রী ভাগ্যধন। মোহনা শেখ কটমটে দৃষ্টিতে শিয়াদাতের দিকে তাকান। শিয়াদাত কুটিল হেসে বলে, এটা আমার কথা নয় আম্মু, হুমায়ুন আহমেদের কথা। ভাগ্য ফেরাতে বিধবা মেয়েকে বিয়ে করতে হবে, এটা নিশ্চয়ই হুমায়ুন আহমেদ বলে দেননি। আমি কোনো বিধবাকে বিয়ে করতে চাই না আম্মু, আমি সুপ্রভাকে বিয়ে করতে চাই, একজন মানুষকে বিয়ে করতে চাই। তুমি জানো না, কবি বড়ু চণ্ডীদাস বলেছেন, সো প্লিজ বারবার বিধবা বিধবা শব্দটা উচ্চারণ করো না আম্মু, আমার কানে লাগছে। সুপ্রভা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখ বেয়ে আপনা আপনি গড়িয়ে পড়ছে নোনা জল। তাকে ঘিরে এত কথা, এত চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারছে না সে। অবশ্য তার জন্য এই দৃশ্য নতুন না, এর আগেও সে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। নোমান মারা যাওয়ার পর সুপ্রভা ঘরকুনি হয়ে যায়, নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ ঘর অন্ধকার ঘরে বসে থাকে। ঈশিতা চৌধুরী চিহ্নিত হয়ে পড়েন, তার নারী ছেঁড়া ধন তাকে ছেড়ে চলে গেছে। যদি মেয়েটাও ধুকে মারা যায়, তখন তিনি কী নিয়ে বাঁচবেন? সুপ্রভাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাকে অনেক চেষ্টা করেন তিনি, কিন্তু তিনি ব্যর্থ হন। প্রকৃতির নিয়মে দিন যায়, রাত আসে, দেখতে দেখতে নোমানের মৃত্যুর 2 মাস পার হয়ে যায়।
সাহসে একদিন ঈশিতা চৌধুরী বাড়ির বাবার বাড়ি থেকে জরুরি তলব আসে। তার ভাইয়ের মেয়ে পুনমের বিয়ে ঠিক হয়েছে, দুদিন বাদে এঙ্গেজমেন্ট হবে। রৌনক চৌধুরী তার তখন দেশের বাইরে থাকায় ঈশিতা চৌধুরী নোরা আর সুপ্রভাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সুপ্রভাকে দেখে সবাই খুব খুশি হয়, তাকে আপন করে নেয়। সুপ্রভাও নিজের ভেতরে দুঃখ কষ্ট বালিশ চাপা দিয়ে সবার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করে। সবাই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটল পুনমের এঙ্গেজমেন্টের দিন। পুনমের হাতে রিং পরানোর আগ মুহূর্তে বেঁকে বসে পাত্র। সে পুনমকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চায়। এই নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। লজ্জায় পরাস্ত সৈনিকের মতো মাথা নিচু হয়ে যায় সুপ্রভার। এক পর্যায়ে পুনমের বিয়েটাই ভেঙে যায়। তুমি আসলে একটা অপয়া অলক্ষী। তুমি শুধু ভাঙতেই জানো, গড়তে জানো না। একসময় আমার ভাইয়ের স্বপ্ন সব ভেঙে চুরমার করে দিয়েছিলে, আর আজ আমার সব স্বপ্ন ভেঙে দিলে তুমি। তোমার কখনো ভালো হবে না, কখনোই না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। নোরা তিক্ত কণ্ঠে ভাবনা সুতা কাটা গেল সুপ্রভার। সে সপ্তপর্ণের চোখের পানি মুছে নেয়, শুকনো হাসি হেসে বলে, তুমি আমাকে অপয়া অলক্ষী বলতে পারো, সেই রাইট আছে তোমার। কিন্তু আমি না তোমার ভাইয়ের স্বপ্ন ভেঙেছি, আর না তোমার স্বপ্ন ভাঙতে চাইছি। সুতরাং আমাকে অযথা ব্লেম করা বন্ধ করো। নোরার চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে, আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নকে তুমি এক নিমেষে শেষ করে দিয়েছ। আবার বড় মুখ করে বলছো তুমি কিছু করনি। হ্যাঁ, আমি কিছু করিনি। ইউ ব্লাডি বিচ। আমার মুখে মুখে তর্ক করো তুমি। তোমাকে তো বলেই নোরা সুপ্রভাকে থাপ্পড় দিতে যায়, কিন্তু দিতে পারে না। তার আগে একটা শক্ত পুরুষলিয়া হাত এসে নোরার হাত আটকে দেয়। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কী করে সুপ্রভার গায়ে হাত তোলার? সুপ্রভা এই বাড়ির বউ অন্যায় করলে তাকে শাসন করার রাইট আছে আমার, কিন্তু আমি তোমাকে আমার হাত ধরার রাইট দেইনি। হু আর ইউ ডু মাইন্ড হ্যান্ড? নোরা ঝাঁঝালো কণ্ঠ কানে যেতেই চমকে উঠল সৌরভ। ভয়ের একটা শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে গেল তার। যে হাতটা সে অজান্তে শক্ত করে ধরে রেখেছিল তা হঠাৎই ঢেলে হয়ে আসে। সে তৎক্ষণাৎ চোখ নামিয়ে নেয়, অপরাধীর মতো নোরার হাত ছেড়ে দেয়। নোরা চোখ মুখ কুঁচকে বিরক্তি গলায় বলল, সে হাতটায় নোংরা হয়ে দিয়েছে আমার। যেমন ব্রেনলেস বোন, ঠিক তেমনই তার ব্রেনলেস ভাই। শরীরের বুকটা কেঁপে উঠল। নোংরা শব্দটা তার বুকে চাবুকের মতো আঘাত করলো, কিন্তু সৌরভ সেটা সবার সামনে প্রকাশ করলো না, বরং কণ্ঠে তেজ নিয়ে বলল, আমারই সামনে আমার বোনকে গায়ে হাত তুলছেন, তাকে অপমান করছেন। না জানি আমার অবর্তমানে বোনের উপর কতটা অত্যাচার করেন। সুপ্রভা মুখ বুজে আপনাদের অত্যাচার সহ্য করলেও আমি সহ্য করব না। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার বোনকে এই বাড়ি থেকে নিয়ে যাব। নোরা ঠোঁট বেঁকে বলল, বাড়িতে নিয়ে গিয়ে বোনকে খাওয়াবে কি? নিজেই তো মাঠে কামলা খেয়ে খাও, বোনকে কি মাঠে কামলা খাটাতে পা? সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না নোরা। তার আগে সপটে চর পড়ে তার গালে। নোরা গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে ঈশিতা চৌধুরীর দিকে তাকায়। ভেজা গলায় বলে, সবার সামনে তুমি আমার গালে থাপ্পড় দিলে মম? তুমি এটা করতে পারলে? তোমার একটুও হাত কাঁপলো না? নিজের মেয়ের অপমানের কথা ভাবলেও না তুমি? ঈশিতা চৌধুরী কর্কশ কণ্ঠে বলেন, থাপ্পড় দিয়েছি, বেশ করেছি, এটাই ডিজার্ভ করো তুমি। ভুলটা আমারই। আমি ছোট থেকে তোমাকে শাসন করিনি, আদর দিয়ে দিয়ে তোমাকে এমন তৈরি করেছি যে তুমি মানুষকে মানুষ বলে মনে করো না। সৌরভ সুভার ভাই, এবারই গেস্টের সাথে কেমন বিহেভ করছো তুমি? নোরা তাতে দাঁত চেপে বলে, গেস্ট মাই ফুড। রাগ ক্ষোভ অপমান হাত মুষ্টিবোধ হয়ে আসে সৌরভের। নোরা একজন সৌরভের দিকে তাকে তড়িত দৃষ্টি নামিয়ে নেয়, বিড়বিড় করে বলে, কালারটা কি একটা, দেখলেই গায়ে জ্বালা ধরে আমার। নোরার তিক্ত কথাগুলো ঠিকই কর্ণগোচর হতেই সৌরভ সুপ্রভার কথা চিন্তা করে সে সব অপমান গিলে নেয়। ঈশিতা চৌধুরীর সামনে দাঁড়িয়ে হাত জোড়া ধরে বলে, নোমান ভাইয়ের মৃত্যুর পর আমি সুপ্রভাকে নিয়ে যেতে চেয়েছিলাম, আপনার বোনকে যেতে দেননি।
প্রতিশ্রুতি দিয়েছিলেন বোনকে আগলে রাখার। আজ আমার জন্মদিন, বোনকে না জানিয়ে এসেছিলাম তাকে সারপ্রাইজ দিব বলে, কিন্তু এখানে এসে আমি নিজেই সারপ্রাইজড। আমাকে ক্ষমা করবেন মামিমা। সুপ্রভা আমার অনেক আদরের। আমি ভাই হয়ে নিজের বোনকে শ্বশুরবাড়িতে নির্যাতিত হইতে দেখতে পারি না। আমি বোনকে নিজের সাথে নিয়ে যেতে চাই। আপনি প্লিজ অনুমতি দিন।